আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব শরীফুজ্জামান শরীফ, একটা কথা আসলে বলতেই হয়, আমরা দেখেছিলাম আমরা যখন নতুন সরকারটা পেলাম, নতুন সরকার পাওয়ার পর সরকার প্রধান একটা মোটামুটি 180 দিনের একটা টার্গেট উনি নির্ধারণ করে দিয়েছিলেন, যে এই সময়টাতে আমরা কি দেখি। 180 দিনের খুব বেশি একটা বাকিও বোধ হয় নেই, 5 মাস তো হয়েই গেল। তার মানে 150 দিন পার হয়ে গেছে কিন্তু এর মধ্যে, এই মধ্যে। তো যদি 150 দিন হয়ে থাকে, একদম মানে 6 মাসের পরে আমাদের মূল্যায়ন করার কথা, কিন্তু এর মধ্যে আমরা তো নানা ধরনের নমুনা দেখতে পাচ্ছি। কি দেখছেন আপনি? সরকার কেমন করছে? সরকারি চরিত্রটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? সরকার হয়তো 5 বছরের মেয়াদে আসছে, অনেক কিছু হয়তো করতে পারছে না, কিন্তু করার প্রক্রিয়াটা, নমুনাটা দেখতে পাচ্ছেন কিনা? সব মিলিয়ে আপনার মূল্যায়নটা কি, এটা একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এই সরকারটা ট্রেডিশনাল কোনো নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকার নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত। সুতরাং সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি, এবং অনেকগুলো চ্যালেঞ্জও এই সরকারের আছে। বৈশ্বিক প্রেক্ষাপট, আঞ্চলিক রাজনীতি, আবার উত্তরাধিকার সূত্রেও সরকার কতগুলো সমস্যা পেয়েছে। সবগুলোকেই সরকারকে অ্যাড্রেস করতে। আমরা সাধারণত বলি যে 5 বছর বয়সী একটি সরকারের 6 মাস মূল্যায়নের জন্য যথেষ্ট না। এটি যথার্থ। আমরা একটা শিশুকে, 5 বছরের বয়সের একজন শিশুকে দেখে আমরা বলতে পারবো না তার ভবিষ্যৎটা কেমন হবে। কিন্তু একজন শিক্ষার্থী যখন স্কুলে ভর্তি হয়, শিক্ষক তার সাথে কথা বলার পরে মোটামুটি একটা ধারণা করতে পারে যে এই শিক্ষার্থীটা কেমন ফলাফল করবে। তার জন্য ফাইনাল পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করি। সরকারের মধ্যে আমি একটা চেষ্টাটা দেখছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন বাইরে থাকার কারণে, দেশের বাইরে, তার মধ্যে কতগুলো দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এসেছে। তিনি প্রথমত আচরণের কতগুলো পরিবর্তন আমাদের দেখাতে চাইছেন, বার্তা দিতে চাইছেন। এবং একটা সুখবর দিয়েই আলোচনাটা শুরু করি। একটু আগে দেখলাম যে সরকার আমাদের হাইওয়েগুলোতে প্রতি 10 কিলোমিটার পর পর একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নিচ্ছে। এটি আগের সিদ্ধান্ত এবং খুব দ্রুত এটি কার্যকর হবে। একজন স্বাস্থ্য সহকর্মী থাকবে সেখানে, সহকারী। অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকবে এবং কোথাও দুর্ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, এবং তারা 1 ঘন্টার মধ্যে যাতে পৌঁছে দেওয়া যায়, কারণ দুর্ঘটনার পর 1 ঘন্টার সময়টাকে গোল্ডেন টাইম বলে। এটি যিনি দুর্ঘটনা কবলিত, তার কোনো খরচ দিতে হবে না, পুরো খরচটা সরকার বহন। এটি হচ্ছে একটা খুবই ইতিবাচক ঘটনা, এবং যে সমস্ত জায়গাগুলোতে দুর্ঘটনা বেশি ঘটে সেই জায়গাগুলোতে এই ধরনের উদ্যোগটা শুরু করতে যাচ্ছে। একই সাথে আপনি আজকের পত্রিকায় দেখবেন, গতকালকে বরিশালের কোথায় যেন আওয়ামী লীগের এক নেতার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে যুক্তকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যিনি বিএনপির সময় খুবই আলোচিত ছিলেন নানা রকমের দায়িত্বহীন মন্তব্য ইত্যাদি করার কারণে। এর ভেতর থেকে যে বার্তাটা আমরা দেখি, আমাদের প্রধানমন্ত্রী তিনি যে বার্তাটা দিতে চাইছেন, তার দলের পক্ষ থেকে দলের নেতাকর্মীরা সেই বার্তাটা গ্রহণ করছেন। আজকে সকালবেলায় মানে কোথায় কি যেন আপনি গেলে সরকারের মধ্যে আপনি বলতে চাচ্ছেন যে কোনো ঐক্য নাই, কোনো সিনক্রোনাইজেশন নাই, কোনো মানে ঐক্যতা নাই? একদম একদম তাই। শুধু সরকারের ভেতরে না, সরকারের কাছের যারা পরিচিত, আমাদের একজন প্রতিমন্ত্রী সম্পর্কে যে নিউজগুলো আসছে, সেটিকে অন্য সময় যেভাবে ডিল করা হতো, এখন দেখছি সেই নিউজ যারা করছে, টেলিভিশনের উপরে আঘাত, তাদের ইউটিউব এটিকে ডিজেবল করে দেওয়া হচ্ছে। অথচ আমরা চাই তার প্রেক্ষিতে তদন্ত হবে, ব্যবস্থা নেওয়া হবে। একদিকে প্রধানমন্ত্রীর কতগুলো ইতিবাচক উদ্যোগ, একই সাথে তার কাছের সহকর্মী যারা
তাদের এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ড। এর পাশাপাশি আজকে সকালবেলায় দেখলাম কোথায় যেন ছাত্র দলের ছেলেরা সাধারণ শিক্ষার্থীদেরকে মেরেছে কোন বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ প্রায় প্রতিদিন আপনি খেয়াল করবেন নরসিংদীতে একজন ব্যবসায়ীর কান ছিঁড়ে ফেলেছে কামড় দিয়ে। চাঁদাবাজির যে ঢল সেটি বন্ধ করা যায়নি। অর্থাৎ প্রধানমন্ত্রী যেটি করছেন তার সরকারের এবং তার দলের পুরো অংশটাকে তার সাথে তিনি যুক্ত করতে পারছেন। তিনি চেষ্টা করছেন, তিনি নানা রকমের উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এই উদ্যোগগুলো যদি ফলপ্রসূ না হয় তাহলে এটা তার দল যতটুকু সাফার করবে, প্রধানমন্ত্রী যতটুকু সাফার করবেন তার থেকে বেশি সাফার করবে দেশের মানুষ। কারণ আমরা একটা পরিবর্তন চাই। আমি বলি এটাকে আমি বলবো যে সরকারের সরকার করবেন নাকি সরকারের সমান্তরাল আরেকটা সরকার করবেন? প্রথমত সরকারের মধ্যে আমি এক সরকার দেখছি। এই বিএনপি এর আগে যখন ক্ষমতা এসেছিল তখন একটা দুর্নাম ছিল তাদের, যে একটা হাওয়া ভবনের নামে একটা প্যারালাল সরকার তারা চালাতো দেশের মধ্যে। সেই কারণে সরকারের মূল সরকারের কাজের সমন্বয়টা ছিল। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি সচিবালয়ের প্যারালাল কিন্তু সমন্বয় একটি সরকার চালাত। এখন এসে প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি। আওয়ামী লীগ যে জি.কে. শামীমকে চাঁদাবাজি এবং নানা রকমের অপরাধের জন্য জেলে ঢুকিয়েছিল, সেই জি.কে. শামীমকে দেখছি এখন রেলের একচেটিয়া কন্ট্রাক্টারি পেয়ে যাচ্ছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, সেই মন্ত্রণালয়ের কাজ পাচ্ছেন তার স্ত্রী এবং ছেলের প্রতিষ্ঠান, এবং সেখানে কেউ টেন্ডারের জন্য যাচ্ছেন না। এর ভেতর থেকে প্রথমত প্রধানমন্ত্রী যে মেসেজটা দিতে চাইছেন তার দলকে তারা সেই মেসেজটা গ্রহণ করছে না। দ্বিতীয়ত বিএনপির মধ্যে একটি অংশ তাদের যে খাই খাই রাজনীতি, এই রাজনীতির কারণে গত 15 বছরে তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম, তাদের যে আত্মত্যাগ সেটাকে ম্লান করে দিচ্ছে। তৃতীয়ত সরকারের মধ্যে একাধিক সরকারের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা, মানুষ প্রধানমন্ত্রীর এই কাজগুলো উদ্যোগগুলো অ্যাপ্রিসিয়েট করছে। একটা সময় গিয়ে মানুষ বলবে যে যিনি তার দলকেই কন্ট্রোল করতে পারেন না, যার কথা তার প্রতিমন্ত্রীরা শোনে না, তার মন্ত্রীরা শোনেন না, তো সেই সরকারের কাছ থেকে আমরা কি পাবো? অর্থাৎ প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো একসময় প্রশ্নের মুখে পড়বে। সে কারণে আমি মনে করি যে এই জায়গাগুলোতে প্রধানমন্ত্রীকে দৃঢ় হতে হবে। দলের মধ্যে এবং সরকারের মধ্যে যারাই অপরাধ করুক না কেন, কেবলমাত্র লোক দেখানো কোনো পদক্ষেপ নিলেই হবে না। আগে তারা বহিষ্কার করতেন, এখন কিন্তু তারা সরকারে। এখন কেবল বহিষ্কার করলেই ক্রিমিনাল অফেন্সে আপনি কাউকে বহিষ্কার করলেই আপনার দায় মুক্তি আপনি হন না। সুতরাং প্রধানমন্ত্রীকে সতর্ক হতে হবে এবং আমরা দেখছি জিনিসটা যে আপনি একজন প্রতিমন্ত্রীর কথা উল্লেখ করলেন, ওনার একাধিক ঘটনা আমরা দেখেছি, যে একাধিক ঘটনা যেগুলো নিয়ে সমালোচনা হয়েছে, এবং এর মধ্যে আমরা একটা দেখলাম যে উনি ওই কিছু ইউনিয়নের নামকরণ করলেন, যেটা নাকি প্রধানমন্ত্রী নিজে এটাকে চেঞ্জ করলেন। কিন্তু এই চেঞ্জ করলেন, কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। যে কারণে, সেটাই কি কারণ যে ওনার বিরুদ্ধে পরবর্তী সময় উনি আবার অন্যান্য যে ঘটনাগুলি বেরিয়ে আসছে? আপনি কি মনে করেন এটা কি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল? মানে এই অ্যাকশন না নেওয়ার মাধ্যমে সাধারণ যারা বিএনপির নেতা কর্মী আছে, যার কথা আপনি বললেন যে বিএনপির মধ্যে একটা খাই খাই আচরণ, বেপরোয়া আচরণ, মানে আপনার অন্য চাঁদাবাজির জন্য বিভিন্ন রকম টেকনিক আমরা দেখলাম, এগুলো কি ওরা কি মনে করছে যে প্রধানমন্ত্রী আসলে তার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, দুর্বল আছে, উনি কোনো অ্যাকশন নেবেন না, বড় জোর বুঝিয়ে বলবেন, এরকম একটা ধারণা কি ওরা মনে করে? আমার কাছে যেটা মনে হয়, মানে পুঁজি এবং মুনাফার লোভটা এতই প্রবল যে মানুষ ঝুঁকি নিতে কার্পণ্য বোধ করে। প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে দেখলাম একটা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীকে তিনি এক ধরনের ভৎসনা করছেন পাবলিকলি, প্রকাশ্যে। তার অর্থ হচ্ছে যে আমার ধারণা যে তিনি যখন তার সহকর্মীদের সঙ্গে বসেন সম্ভবত এই বিষয়গুলোতে তিনি ভৎসনা করেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এর ভেতর থেকে মন্ত্রীদের মধ্যে যারা বিতর্কিত হয়ে পড়েছেন তাদের খুব একটা শিক্ষা হচ্ছে না।
সম্ভবত তারা ধারণা করেছেন যে যেহেতু তাদের স্যাক্রিফাইস আছে, তাদের ত্যাগ আছে, এই বিষয়টাকে সামনে দিয়ে তারা এই অপরাধগুলোকে ঢেকে ফেলতে পারবে। কিন্তু কতগুলো অপরাধ আমরা দেখতে পাচ্ছি যে অপরাধগুলো আসলে কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই। একজন প্রতিমন্ত্রী তিনি প্রভাব বিস্তার করে সরকারের কাজ নিচ্ছেন, এটা নিউজ করার পর কিছুক্ষণ পর সেই নিউজটা মুছে ফেলতে হচ্ছে, সেটি বাদ দিয়ে দিতে হচ্ছে, আবার সেই টেলিভিশনের অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে। প্রত্যেকটা বিষয় হচ্ছে ক্রিমিনাল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ। এটা যদি অব্যাহত থাকে তাহলে একসময় প্রধানমন্ত্রী নিজেই বিতর্কিত হয়ে পড়বেন। মানুষ এখন তার আন্তরিকতাগুলোকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে, এই মানুষই একসময় ঘুরে দাঁড়াবে এবং প্রশ্ন করবে যে প্রধানমন্ত্রীর কথা সবাই শোনেন কিন্তু এই ব্যক্তিরা কেন শোনেন না, অথবা প্রধানমন্ত্রীর এত শক্তি থাকার পরেও এদের শক্তির উৎসটা কোথায়। তাহলে সম্ভবত উপর থেকে এক ধরনের মেসেজ আমাদেরকে দেওয়া হয়, দেখানো হয়, আর ভেতরে ভেতরে হয়তো অন্য কিছু ঘটে যায়, যে কারণে সরকারের একেবারে চোখের কাছে যারা থাকেন, যাদের প্রতিদিনের কার্যক্রম সম্পর্কে গোয়েন্দারা প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন, তাদের এই অপরাধগুলো কিভাবে তারা পার পেয়ে যাচ্ছেন, একটা পর্যায়ে গিয়ে এই ব্যক্তিদের সম্পর্কে মানুষ আর প্রশ্ন করবে না, মানুষ কিন্তু প্রশ্ন করবে প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে। আমরা সেই কারণেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করি এদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য। আচ্ছা, এটা তো কোনো দলের সরকারের অভ্যন্তরীণ বিষয়, বাইরের বিষয়গুলো কেমন দেখছেন? আমরা দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো। একটা প্রসঙ্গ হলো যে যারা নাকি স্বীকৃত বিরোধী দল, জামাতে ইসলামী, এনসিপি, এরাই তো তো এরা দেখছি যে সংসদের ভেতরে এবং বাইরে একটা বিষয় নিয়ে আন্দোলন করছেন যে এই সরকার জুলাই চেতনার সঙ্গে গাদ্দারি করছে এবং তারা প্রকৃত জুলাই চেতনাকে মানছে না, সংবিধানের সংস্কার করছে না। এই যে এটা নিয়ে তারা আন্দোলন করতে যাচ্ছে, এই বিষয়টাকে সরকার কিভাবে হ্যান্ডেল করছে? ধন্যবাদ। বিরোধী দলের অবশ্যই অধিকার আছে যে কোনো বিষয়ে আন্দোলন করা, তবে যেহেতু একটা অ্যাক্টিভ পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম চাওয়া হলো এই ইস্যুগুলোতে পার্লামেন্টের মধ্যে তারা কথা বলবে। কিন্তু খেয়াল করবেন, জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো পার্লামেন্টে যথাযথভাবে উপস্থাপন করা হচ্ছে না। তার বিপরীতে যে তথ্যগুলো এখানে আনা হচ্ছে, যে ইস্যুগুলো আনা হচ্ছে, এগুলো এক ধরনের হাস্যরসের সৃষ্টি করছে। আমাদের এখানে পুশিন নিয়ে কথা হয়নি, হামের টিকা নিয়ে কথা হয়নি, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে না, আর এই বিরোধী দল রাস্তায় গিয়ে বেশ শক্তভাবে সরকারকে আক্রমণ করছে। আমার কাছে মনে হয় যে এই দ্বিমুখী ভূমিকা, এর পেছনে আর একটা রাজনীতি আছে। আমার যেটা ধারণা, বিএনপি এবং জামাত তারা কিন্তু দীর্ঘদিন একসাথে পথ চলেছে, ফিলোসফিক্যাল একটা সংযোগ তাদের মধ্যে আছে। এরা রাস্তা এবং পার্লামেন্টের ভেতরে যে ভূমিকাই পালন করুক না কেন, একটা সময় তারা নিজেদের স্বার্থে এক হয়ে যাবে। আমাদের এখানে এদের অভিন্ন এবং কমন শত্রু তারা যাদেরকে মনে করে, এই ধরনের ফোর্স যদি এখানে রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করে বা এখানে স্পেস নেওয়ার চেষ্টা করে, আপনি দেখবেন যে তারা সব এক হয়ে যাবে। সুতরাং পার্লামেন্টে যে আলোচনাগুলো হচ্ছে বা সংসদের বাইরে যে আলোচনাগুলো, এদের যে বিরোধগুলো, এই বিরোধ এক ধরনের আর্টিফিশিয়াল আমার মনে হয়। বাংলাদেশের রাজনীতিতে কখনোই কি দেখেছেন যে বিরোধী দলের নেতার নির্বাচনী এলাকার উন্নয়ন দেখার জন্য সরকার একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন? এবং খেয়াল করবেন, এরা সরকারের সব রকমের সুযোগ সুবিধা কিন্তু নেন। বাজেট অধিবেশনে অনেক জায়গায় সমালোচনা করলেন, বিরোধী দলের এমপিরা বললেন যে এই বাজেট বাস্তবায়নযোগ্য না কারণ আমাদের টাকা নাই। কিন্তু প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের প্রত্যেকটা এমপির নির্বাচনী এলাকার জন্য 20 কোটি টাকার থোক বরাদ্দ দিলেন, তখন কিন্তু কোনো এমপি বললেন না যে যেহেতু আমাদের এখানে বাজেট ঘাটতি আছে, এত টাকা সংগ্রহ করার সম্ভাবনা নাই, সুতরাং আপাতত 20 কোটি টাকার দরকার নাই,
আপনি এটাকে কমিয়ে দেন। তার অর্থ দাঁড়ায় যে এদের ভেতরে স্বার্থের জায়গায় কোনো বিরোধ নেই, সুযোগ সুবিধার ক্ষেত্রে কেউ কার্পণ্য করে না নিতে। আর এই যে তর্ক বিতর্ক যেগুলো, এটাকে আমার কাছে অনেকটা আর্টিফিশিয়াল মনে হয়। এবং আমাদের এখানে আর একটা ফোর্স আছে, আমি শেষ করে দিব এই জায়গাটায়। একসময় বাংলাদেশে ভারতের মারোয়ারিরা, তাদের একটা একচ্ছত্র যে প্রভাবটা ছিল গত 15 বছরে, এখন তারা বিদায় নিয়েছে, পালিয়েছে। এখন আমেরিকার মারোয়ারি, পাকিস্তানের মারোয়ারি, তুরস্কের মারোয়ারিরা বাংলাদেশের অর্থনীতি রাজনীতিতে প্রভাব সৃষ্টি করছে। বিরোধটা যদি প্রবল হয়, এই মারোয়ারিরা কিন্তু ভূমিকা রাখবে এই বিরোধটা মীমাংসা করার জন্য। এই যে দলগুলোকে দেখছেন, তাদের কিছু লোকাল এবং ইন্টারন্যাশনাল মুরব্বী আছে, সেই মুরব্বীরা এদের বিরোধকে মিটিয়ে দেবে এবং এক জায়গায় আবার বসিয়ে দেবে। আচ্ছা, আমি এখন আরেকটা কথা বলি, যে বিরোধী দল বলতে আরেকটা বিরোধী দল আছে যেটা নাকি আপাতত দৃশ্যমান নয়, আইনগত ভাবে অবৈধ, মানে কর্মকাণ্ড বন্ধতা আছে, আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগেরও কিছু কিন্তু কর্মকাণ্ড ইদানিং আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের বিদেশে থাকা, মানে ভারত থেকে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরে আসার ঘোষণা দিচ্ছেন, এটা নিয়েও একটা এক ধরনের অস্থিরতা আমি যেন লক্ষ্য করছি। এই বিষয়টাকে সরকার কিভাবে মোকাবেলা করছে অথবা করতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটি খুব আলোচিত বিষয় এই সময়কালে। জুলাইয়ের পরে, অভ্যুত্থানের পরে আমরা শুনেছিলাম আওয়ামী লীগ নেই, কিন্তু পরবর্তীকালে আমরা জেনেছি আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ আছে। কিভাবে জেনেছি? ভোটের সময় বিএনপি এবং জামাতের বহু নেতাকে আমরা আওয়ামী লীগের কাছে ভোট চাইতে দেখেছি, রাতের বেলায় তাদের দরজার কড়া নাড়াতে দেখেছি, এবং এর ভেতর থেকে আমরা ধারণা করি যে আওয়ামী লীগ আছে। এত বড় একটা রাজনৈতিক দলকে আপনি কেবল অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে পারবেন না, যেভাবে জামাতকে পারা যায়। সেই আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমি প্রথমত মনে করি, আমি আওয়ামী লীগের ওয়েল উইশার না, একজন পর্যবেক্ষক হিসাবে মনে করি, আমাদের এখানে আওয়ামী লীগকে যদি কোনো না কোনো সময় রাজনীতি করতে হয়, তাহলে তাদের দেশে ফিরে আসতে হবে। আওয়ামী লীগের কোনো নেতা, মানুষের স্বাভাবিক তো মৃত্যু হয়, তারা যদি দেশের বাইরে বসে মারা যান, তাহলে এখানে যে আওয়ামী লীগ আছে, যাদের কাছে এই যে বিএনপি এবং জামাত রাতের ভোট চাইতে যান, তাদেরকে সারা জীবন শুনতে হবে যে তোদের নেতারা, তোমাদের নেতারা দেশে ফিরতে পারে নাই, তাদের মরতে হয়েছে বিদেশে, তাদের দাফন হয়েছে বিদেশে। রাজনীতির জন্য এটি সাংঘাতিক একটা নেতিবাচক উপসর্গ আওয়ামী লীগকে ভর করবে। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কি? তাদের অনেকের হাতে রক্ত আছে, তাদের বিরুদ্ধে, তাদের কাঁধে লাশের বোঝা আছে। আমি চাই, অথবা আমি না হয়ে আপনি যদি নারায়ণগঞ্জের তকির বাবার কাছে জিজ্ঞেস করেন যে তকিকে আওয়ামী লীগের লোকজন হত্যা করেছে, তকির বাবা বলবে তকির খুনিদেরকে আমি লাস ভেগাসে ঘুরতে দেখতে চাই না, তকির খুনিদেরকে আমি ওই নায়াগ্রা জলপ্রপাতের সামনে ঘুরতে দেখতে চাই না, আমি চাই তারা দেশে এসে আইনের মুখোমুখি। এখানে যারা ভিকটিম হয়েছে গত 15 বছরে আওয়ামী লীগের হাতে, তারা সবাই চায় তার স্বজনের উপরে সংগঠিত অনাচার, তার বিচারটা আইনত হোক এবং তারা দেশে এসে এটিকে ফেস করবে। কিন্তু এই লাশ নিয়ে যারা রাজনীতি করতে চায়, যাদের স্বজন এই জুলাইয়ে খুনের শিকার হয়নি, গুমের শিকার হয়নি, তারা চায় আওয়ামী লীগ যাতে দূরে থাকে। মানে প্রবণতাটা হচ্ছে তোরা দূরে দূরে থাক, আমরা এখানে আমাদের মতন করে থাকি। শেখ হাসিনা তো বলেনি যে আমি দেশে ফেরার পর আমাকে 5 স্টার হোটেলে রাখতে হবে, কারণ তিনি তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তো তিনি যখন আসার কথা বলেন, আপনি তখন যদি তাকে মনে করিয়ে দেন যে তুমি আসলে কিন্তু তোমাকে অ্যারেস্ট করব, তুমি আসলে কিন্তু আমরা এয়ারপোর্টে গিয়ে লক্ষ মানুষ নিয়ে দাঁড়িয়ে থাকবো। গতকালকে দেখলাম এক নেতা, এক ব্যারিস্টার, ইয়াং ব্যারিস্টার, তিনি বলছেন আমরা বেনাপোলে গিয়ে দাঁড়িয়ে থাকবো। জুলাইয়ের পরে তিনি যতগুলো প্রতিদিন মানে বছরের টকশো করেন, অতগুলো পাবলিকও তার দলে নাই, তারপরে উনি প্রচুর কথা বলেন। তিনি বললেন যে আমরা বেনাপোলে গিয়ে দাঁড়িয়ে থাকবো।
এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তুমি দেশে আইসো না, তোমরা দূরে দূরে থাকো। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা অপরাধের বিচারের জন্য অভিযুক্তকে এই দেশে ফিরতে হবে এবং তাদের আইনের মধ্য দিয়ে, কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় তাদের নেতাকর্মীরা যে কথাগুলো বলছে এটা আমরা বিশ্বাস করতে চাই না। প্রচুর মামলা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আছে। একই ব্যক্তি চট্টগ্রামেও যখন গুলিবিদ্ধ হয়েছে, একই সময় ঢাকায়ও গুলিবিদ্ধ হয়েছে, এই মামলা আছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, তাকেও জুলাই হত্যাকাণ্ডের মানে শহীদ হিসাবে যুক্ত করে দিয়ে মামলা হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে। আমরা চাই আওয়ামী লীগের যারা নিরপরাধ কর্মী তারা দেশে এসে স্বাভাবিক জীবনযাপন করবে এবং আওয়ামী লীগ এসে যদি আইনের মুখোমুখি হতে চায় তাকে আইনের মুখোমুখি হওয়ার সুযোগ দিতে হবে। যদি তাদেরকে দূরে রাখতে চায় কেউ নানা রকমের ভয়ভীতি দেখিয়ে এবং তারা তাদের যে কৃতকর্ম, এই কৃতকর্মের ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। আমার সন্তানকে, আপনার ভাইকে যারা খুন করেছে, এই অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, আমার টাকা শেয়ার মার্কেট থেকে লুট করেছে, এই দেশের বাজেটের টাকা যারা বিদেশে পাচার করেছে, অভিযোগ আছে, আপনি কেন চান যে সে মুম্বাই শহরে বিলাসবহুল জীবনযাপন করবে? সে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে চাইলে আপনি কেন তাকে ভয় দেখান যে তুমি আসলে এইটা করব সেইটা করব? আপনার তো বলা উচিত যে অবশ্যই তুমি আসো, ওয়েলকাম, তুমি সব ধরনের আইনের সুবিধা পাবা, তুমি আত্মপক্ষ সমর্থন করো। কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা ভিকটিম তাদের এক ধরনের প্রত্যাশা, আর যারা বেনিফিশিয়ারি তারা চাইছে না আওয়ামী লীগ এসে তাদের অপরাধের জন্য এই ঘটনাগুলোর মুখোমুখি হোক। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।